আসসালামু আলাইকুম। আমার নাম রাবেয়া। শুরু করতে যাচ্ছি প্রেম তৃষ্ণা গল্পের দ্বিতীয় পর্ব। লিখেছেন ইশরাত জাহান জেরিন। না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দেই। কল দিয়ে কি বলবো? আমার ভাইয়া ওরফে সাইয়া জানেন ভার্সিটির সিনিয়র প্রেম না ডিম, ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তৃষা পারলে ব্রেন থেকে এই স্মৃতিগুলো ডিলিট দিত। ভার্সিটির প্রথম দিনই এমন জঘন্য যাওয়ার খুব কি প্রয়োজন ছিল? ওই ব্যাটা প্রেমকে ইঁদুর মারার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তৃষার। দুনিয়ার কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই তৃষাকে এই ভাইব্রিট করলার হাত থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগবে না? ওই প্রেমের হাওয়া যে লিঙ্ক করে এসেছে তৃষা মানে তার বাইকে। সকাল যেই বাইকটা তাকে মৃত্যু জলে ফেলেছিল, ওই বাইকটার নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তৃষাকে চুমু দিতে বলা তাই না? গায়ে গন্ধ বলা অপমান করা। একেবারে বুড়িগঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তৃষার। সে চিনে তৃষাকে। অসভ্য লোক। সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রথমে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানে না। ভাব দেখায় শাহরুখ খান, আচরণ তো নায়ক বাগার খানের মতো। তৃষা কাজী বাড়ির ছোট মেয়ে। চট্টগ্রামে শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকেই সাজগোজের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে এখনও পরিপাটি ছাড়া দেখেনি সে। খোদা 30টা দিন ফকফকা চকচকা থেকেছেন। তৃষার ছোট একটা বিচ্ছু ভাই আছে, নাম তৈমুর, ক্লাস 10-এ পড়ে। ওই বান্দার কথা বলেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যে কী সম্পর্ক তা কেউ বলতে পারবে না। মনে হয় কালো জাদু টাদু করেছে কেউ। তৃষা দুরন্ত চালাক বলেও ভুল হবে না, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখায় মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে। বাকি সব কিছু 0%ও কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ ওই একটাই আছে বলেই তো মাথার মধ্যে ব্রেন একটু কম। না মানে ব্রেন আছেই, কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তৃষার ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওই সব টোলফোল তো তার পড়ে না, কিন্তু হাসলে গজ দাঁতটা অবশ্যই দেখা যায়। সেই ছোটোবেলার কথা। এক 5-এ পড়া ছেলে তার গজ দাঁতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তৃষা তার দাঁতে বিরাট যত্ন নেয়। বলা তো যায় না, দাঁতের নজরও তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেয়ালে ভেঙে। সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে, আপনার টুথপেস্ট কি নুন আছে? পুরান ঢাকা গিঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর দিকে অবস্থিত সোয়ারিঘাটের নির্জনতা আজ অন্যরকম। নদী কালো ঢেউ কেবল ধপধপ করে উঠছে। অন্ধকারে ডোবা রাত। শুধু দূরে কাকের মতো কিছু কণ্ঠস্বর ভেসে আসছে। তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝে প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটে চলছে এক তরুণী। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। সেই হাতের মেহেদির রং এখনো পুরোপুরি ওঠেনি। সেই হাতেই আজ মাটিতে খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুকে ধরফরানি হৃৎস্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তার অপরাধ কি সে জানে না। সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটাও যেন তেন খুন নয়, নির্মমতার সংজ্ঞা পাল্টে দেওয়া খুন। মেয়েটা অন্ধকার গলি পেরোতে না পেরোতেই ধপাস করে পড়ে যায় মাটিতে। হাঁটু চিরে ইটের ধারালো কোণার মাংস ঢুকে যায়। ভয়ার্ত চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগে শুনতে পায় একটা গান। ফোন ছাড়া সেই গান। গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভেতর ভয়ের পাথর জমে ওঠে। চোখ অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতর ঢুকে যায়, সোজা কণ্ঠনালীর গভীরে। গটগট শব্দে রক্ত ছিটকে বেরোয়, একেবারে লাল ঝর্ণার প্রবাহের মতো। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনো বাজছে। সেই মানুষটা গাইছে গলা মিলিয়ে, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুলশয্যায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়, প্রেম আমার ও প্রেম আমার। মেয়েটি ছটফট করে,
গলার ভেতর থেকে ভোঁতা শব্দ বেরোয়, জবাই করা পশুর মতো। মুখোশ পরা খুনি এক দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করে তার নিস্তেজ দেহের টানাপোড়ান। অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে। চোখে উন্মাদনা মেশানো উত্তেজনা, ঠোঁট প্রশান্তির বাঁকা হাসি। কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় চাকুটা গলার ভেতরে ঘুরিয়ে দিল। রুহ কেঁপে উঠল। চোখগুলো বিস্ময়িত হয়ে ফেটে পড়তে চাইল, পারল না। এই রাতের আধারে সোয়ারি ঘাট পেরিয়ে এই নির্জন জায়গায় কেউ নেই মেয়েটাকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটা। এখানে কোনো থ্রিল ব্যাপার আছে কি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টে কোপ বসালো চোখের মণির ওপর। গলে ছিটকে একেবারে কালো মণিটা নরম হয়ে গেল। চোখগুলো নরম হয়ে গেল, গলে পড়ল। গালের ওপরে ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি ততক্ষণে মৃত। মৃত্যুর কারণ জানার আগেই মৃত। মৃতদেহের ওপর ঝুঁকে খুনি হাত বাড়ালো। মেয়েটির লম্বা কালো চুলের ভেতরে আঙুল চালিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ তো, আমার যে এগুলোই চাই। তারপর এক ঝটকায় হুডির পকেট থেকে কেচি বের করে ঘ্যাচাং শব্দে গোড়া থেকে কেটে ফেলল পুরো চুল। হাতে নিয়ে এমন ভাব দেখালো যেন যে বিশ্বজয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তিদায়ক হাসির রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টির হাসি মুখে নিয়ে। তারপর সোজা হয়ে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ! এত গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? সে হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছে বোতামগুলো খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাশটা যে কিছু না বলা প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে করতে ওপারের দাবি নিয়ে চলে গেল, তাতে তার কিছু যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হট্টগোল বাঁধে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, না হলে সকালের খবরে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কী ছিল। যাওয়ার সময় সে এক নাগারে গান গাইল, প্রেম আমার ও প্রেম আমার। নেওয়াজ কুটি কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত সেকেলে একটা জমিদার বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদারদের বাড়ি নয়, একসময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটা পুনরায় সংশোধন করে এখানে বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে নেওয়াজদের এই কুটির। নেওয়াজ পুরনো ঢাকার নামিদামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে। দেশ বিদেশে নদীপথে মশলা রপ্তানি করে থাকে তারা। পুরান ঢাকা নামিদামি আড়তগুলার মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ। এই বয়সে এসেও এক হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সে এখান থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে, তবে সে তো মশাই বদমেজাজি হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি, এখানে সেখানে ঘুরে ফটোগ্রাফি, গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া আর তার কাজ কি? কই দাদার বয়স হয়েছে, ব্যবসার হাল নিজে ধরবে তা তো নয়, উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়োকে সামাল দিতে হয়। তবে আর নয়, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বুনো হায়না। মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতির এই স্বভাব বোধহয় আর ঠিক হবে না। সংসারের পানি গায়ে পড়লে বখাটেপনা সারবে। সিদ্দিক নেওয়াজ সকাল সকাল উঠেই চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজারা আগে রাজশাহী থাকতো, স্বামী মরেছে সেই ছোট মেয়েটা হওয়ার পর। শেষ এত অভাব অনটন রেখে সিদ্দিক নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে 2 ছেলে মেয়ে। ছেলেটা আরেকবার মানুষের মতো মানুষ হয়েছে বলা চলে। স্পেশাল ফোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়। এই বাড়িতে প্রেম নেওয়াজ ভক্তের থেকে প্রাচুর্য দেওয়ানের ভক্ত বেশি। মেয়েরা মায়ের লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্স স্পেশাল ফোর্সের অফিসার। ড্যাশিং লোক, মারাত্মক চাহনি, কোনটার অভাব তার। প্রত্যুষ নাস্তার টেবিলে বসে বোন
প্রেমান্তিকে জিজ্ঞেস করলো, কিরে প্রেমা, প্রেম কোথায়? নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনি ইচ্ছে। প্রেমা মুখটা ভেঙচি কেটে ডেংডিঙিয়ে প্রেমের ঘরের দিকে গেল। নেওয়াজদের এই এত বড় সীমানার মধ্যে দুটো বাড়ি, একটা নেওয়াজ কুঠির, অন্যটা হাউস অফ লাভ, একটা বাগান বাড়ি। প্রেমের 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িটি একেবারে নিজের নামে লিখে দিয়েছে। এখন এখানে কম, সেখানেই বেশি থাকা হয়। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশে নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশে কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয় ওইদিকে মানুষ যেতে চায় না। যদিও প্রেম তার ত্রিসীমানায় কাউকে যেতে দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজেই সামলায়। এবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ে উপুড় হয়ে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একবারে শেষ। প্রেমকে কফি দিতে এসে নাকি প্রেমকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। প্রেম খালি একবার বলেছিল, দেখাদেখি করে চোখের স্বাদ মিটবে, তবে বাকিগুলো কাম। প্রেমময় তৃষ্ণায় তোমায় একটু তৃষ্ণার্ত করি। কোনটা দিয়ে শুরু করব ডার্লিং? সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল, 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলেই কাম হেয়ার বলতে সে চোখ মেয়ের আর সাহস হয়নি ওই বাড়িতে কাজ করার কিংবা আর প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমা ঘরে ঢুকেই দেখল প্রেম বিছানায় শুয়ে আছে, জুতাগুলো খুলেনি। গায়ে সাদা একটা শার্ট দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না করে এসেছে। প্রেমা ইচ্ছে করছে প্রেমের ঘাড় ছুঁই কার্লি চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিতে। সে মিটিমিটি হেসে বলল, ও প্রেম ভাই, নাস্তা খাবে না? প্রেম নড়ে চড়ে বিরক্তি নিয়ে বলল, তোমার বাল খাবো, যাও নিয়ে আসো। একটু সুন্দর করে বললে তো সবই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার বলেও থেমে গেল প্রেম। তাকে না বলছি আমার ঘরে আসতে না? এমন করো কেন? সকাল সকাল পীড়িতের পেঁচাল পারিস না তো। তোকে দেখলেই আমার মাথার রগগুলা নড়ে ওঠে। কেন, সুন্দর লাগে না? নতুন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেস ওয়াশ করলেই হয় রে মাগি? একটু ব্রেন ওয়াশেরও তো দরকার আছে। প্রেমা আর অপমান নিতে পারছে না। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতে হবে। কিন্তু সে তাকে বিয়ে করলে তো? প্রেমা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরই প্রেম উঠে একটা সিগারেট ধরায়। ধুর বাল, আজকে লেট হয়ে গেল। জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালি বাদরমুখী তার বাইকে হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভেতরে এত আগুন কিসের? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়িগঙ্গার পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারো সঙ্গে দেখা না করেই প্রেম ভার্সিটি যায়। তখন ক্লাস চলছে পুরোদমে। প্রেমের হাঁটার গতি দেখেই সবাই বুঝতে পারছে আজ কারোর ওপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্গুকুর। গুরু গুরু বলে ডেকে মাথা খায় ছেলেটা। সেও আজ প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি তিশার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তিশার কপাল বরাবর ধরে। তিশার মধ্যে কোনো রিয়াকশন দেয়। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনা গুলি। সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনি গুন্ডা গুন্ডা লাগে। এই সিমলা একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন ক্লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। প্রেমের মেজাজ তখন আরও খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তিশার গলা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে প্রেম ইতরামো করে রে? এই অঙ্কুর, হলের রুমের চাবি দে তো, শালিকে বুঝিয়ে দেই পিস্তল আমার আসল না খেলনা। ধন্যবাদ। আজকে আরও একটা পর্ব শেষ করলাম। আশা করব আপনারা সবাই পড়বেন। যেহেতু আমি নতুন পড়া শুরু করেছি, সেহেতু অনেক ভুল ত্রুটি হতে পারে। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি।